ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের প্রথম বা দ্বিতীয় ক্লাস কম্বাইন্ড ইংরেজি ক্লাস ছিল না আজকে? জান্নাত, জি স্যার। ইংরেজি ক্লাস ছিল আজকে? জি স্যার। ওখানে কতজন ছিল অ্যাটেন্ড তোমরা সবাই? স্যার 44 জনের মতো। 40 জন না? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু ওয়েট করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের এই সপ্তাহে আইসিটির সম্ভবত থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। আর আমি হচ্ছে টপ পেজটা তোমাদের তৈরি করেছি, ঠিক আছে? এই টপ পেজটা তোমরা ইউজ করবা। আজকে দিয়ে দিব, আমি ইমেল করে তোমাদের, আগেও দিয়েছি আজকেও দিব। পিডিএফ ফাইলটা দিয়ে দিব আর কি। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উপস্থিতি খুব কম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আর হচ্ছে 1 মিনিট 2 মিনিট দেখবো।
আজকে আমাদের একাদশ শ্রেণীর লাস্ট প্র্যাকটিক্যাল আর কি, 6 নাম্বার। স্যার আমরা প্র্যাকটিক্যালের লেখাগুলো তো প্রিন্ট আউট করব তাই না, হাতে তো হ্যাঁ লিখতে হ্যাঁ, হবে না। না না, প্রিন্ট আউট করবা। হাতে লেখার অপশন আছে আবার, কিন্তু ওই ছবিগুলো আবার তোমাকে প্রিন্ট করতেই হবে। আর একেবারে জি প্রিন্ট স্যার। করলে আর সমস্যা নেই, কষ্ট কম হবে আর কি। স্যার মানে ওই যে অফসেট পেপারের মতো শীটের মতো থাকবে তাই না স্যার? হ্যাঁ, এটা আবার বাইন্ডিং করতে হবে, স্পাইরাল বাইন্ডিং করতে হবে, ঠিক আছে। জি স্যার। অনেকে অ্যাসাইনমেন্টও করেছে, এরকম সুন্দর হয়েছে। অনেকে স্পাইরাল বাইন্ডিং করে অ্যাসাইনমেন্ট দিয়েছে, মানে অন্য সাবজেক্টে আমি দেখলাম যে একজন আর কি। আচ্ছা, 34 আমরা হচ্ছে ক্লাস শুরু করতে পারি আর কি, ঠিক আছে। যেহেতু প্রথম ক্লাসেই সংখ্যায় কম আজকে। কি এমনি তোমাদের সাবজেক্ট যে ক্লাস হয়েছে ওখানেও কি কম ছিল? জান্নাত, তোমাদের আর্টসে কয়জন ছিল? স্যার আমাদের সিভিক্স ক্লাস ছিল, ওখানে 10 জন ছিল। কমার্সের কেউ আছো? কমার্সের আসফিন, আক্তার, মোমো। মোমো, তোমাদের কতজন ছিল কমার্সে? স্যার আজকে ক্লাস হয়নি, ম্যাম তো বৃহস্পতিবার ক্লাস নেয়। ও আচ্ছা আজকে আচ্ছা ক্লাসটা আচ্ছা। এই জন্য। হুম হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি শুরু করছি। এখানে দেখো, আজকে আমাদের হলো ফ্রেম সেটের কাজ শিখবো আমরা। ফ্রেমটা কি মূলত সেটা দেখবো। আচ্ছা, 37, ঠিক আছে। আর হয়তো আসবে যে একজন। এখানে দেখো, আসসালামু আলাইকুম। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ কিনা একটু দেখো তো। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ফ্রেম সেট, তো ফ্রেম সেটটা কি আসলে? সহজ কথা, ফ্রেম কি এটা আমরা দেখবো। তো বড় করে নেই। ঠিক আছে, দেখো ফ্রেম। ফ্রেম বলতে আসলে আমরা বুঝাই যে এইখানে আমরা যে এর আগে ওয়েব পেজ তৈরি করেছি, সেই পেজটা একটু দেখো। আমি এখানে দেখাচ্ছি এই পেজটাই, ধরো এটা একটা পেজ। তাহলে এটা চিন্তা করে একটা ওয়েব পেজ, এরকম পেজ কিন্তু আমরা এর আগে তৈরি করেছি অলরেডি। প্রত্যেকবারই একটা করে পেজ তৈরি করি। ফ্রেমটা হচ্ছে এই একটা পেজকে বিভিন্ন অংশে বিভক্ত করাই হচ্ছে ফ্রেম সেটের কাজ। একটা ওয়েব পেজকে বিভিন্ন অংশে বিভক্ত করাই হচ্ছে ফ্রেম। বিষয়টা ক্লিয়ার? যেমন আমি একটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে, ধরো ড্র টেবিল। এই যে এই ফ্রেমটা যে আছে, অর্থাৎ একটা পেজ আছে, তো শুরুতে আমি সেই পেজটাকে আমরা কি করব, দুইটা অংশে ভাগ করব। আচ্ছা, কোন দুইটা অংশে? ধরো এরকম দুইটা অংশে ভাগ করলাম। তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে এই শুরুর যে পেজটা ছিল সেই পেজটাকে আমি এরকম দুইটা অংশে বিভক্ত করে ফেললাম। তাহলে এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম। আবার যে সেকেন্ড যে অংশটা আছে, দেখো সেকেন্ড, এই ফ্রেমের মধ্যে সেকেন্ড যে ফ্রেমটা, এটাকে আমি আবার আরেকটা ভাবে লম্বালম্বি ভাবে ভাগ করব।
ধরো এরকম লম্বা লম্বি ভাবে ভাগ করলাম, এরকম। তোমরা কি দেখতে পাচ্ছ? একটু কথা বলো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখানে দেখো, তাহলে এই যে পুরো একটা পেজ আছে, সেই পেজটাকে আমরা কি করব, এই তিনটা অংশে ভাগ করে ফেললাম। একটু মিউট করে রাখো, কে কথা বলতেছো? সরি স্যার, ভুলে হয়েছিল। আচ্ছা, তাহলে এখানে দেখো, এই পুরো একটা ফ্রেম বা একটা পেজটাকে আমি কয়টা অংশে ভাগ করলাম? তিনটা অংশে। তিনটা অংশে কিন্তু একরকম ভাগে ভাগ করলাম না, অর্থাৎ লম্বা লম্বি ভাবে ভাগ করিনি বা কোনো রো হিসেবেও ভাগ করিনি। প্রথম অংশটাকে দুই ভাগে ভাগ করছি, আবার দ্বিতীয় যে অংশটা আছে তাকে আবার দুই ভাগে ভাগ করছি। তাহলে আলটিমেট আমাদের কিন্তু তিনটা অংশ হয়ে গেল। তো আমরা আজকে যে প্র্যাকটিক্যালটা করব ঠিক এরকম, যে কোনো একটা পেজটাকে বিভিন্ন অংশে বিভক্ত করব, অর্থাৎ এরকম তিনটা অংশে বিভক্ত করব। এই প্র্যাকটিক্যালটাই আমরা করব। তো একটা জিনিস খেয়াল করতে হবে এখানে, এই যে তুমি যে অংশে বিভক্ত করলা, এটা ফাঁকা রাখবো না, আমরা কি করব, এই যে এখানে যে প্রথম যে অংশটা, সেখানে অন্য আরেকটা পেজ আমরা ইউজ করব। দ্বিতীয় যে অংশে, সেই অংশে আমরা আরেকটা পেজ ইউজ করব। আর এই যে এই মাঝখানের যে অংশ, সেখানে আরেকটা পেজ ইউজ করব। তাহলে এখন বলো, এই ফ্রেমের মধ্যে কোনো পেজ তুমি যদি ইনসার্ট করতে চাও, তাহলে কয়টা পেজ লাগবে আমাদের? তিনটা স্যার। তিনটা পেজ লাগবে। ভেরি গুড। তাহলে তিনটা পেজ আমরা চিন্তা করি যে এই পেজটা নাম দেব আমরা টপ পেজ, আর এটার নাম দেব হলো লেফট পেজ, আর এটা রাইট। তাহলে টপ, লেফট, আর একটা কি রাইট। অর্থাৎ আমাদের পেজের নামটা থাকতে হবে যখন আমরা এই ট্যাগগুলো ইউজ করব। তাহলে টপ, লেফট, আর এটা কি রাইট। তো এখানে আমাদের তিনটা পেজ আমাদের আগে তৈরি করা আছে, এখন আমরা শুধু মেইন পেজটা তৈরি করব। মেইন পেজটা মানে হচ্ছে এই পেজটা। তাহলে মেইন পেজের মধ্যে আমরা তিনটা অংশে ভাগ করলাম শুরুতে, এই তিন অংশে তিনটা অন্য কোনো পেজ রাখবো। তো বিষয়টা ক্লিয়ার তোমরা সবাই? মানে আমি আজকে যে কাজটা তোমাদের দেখাবো, ফ্রেমের কাজ। তাহলে ফ্রেমটা কি? কোনো একটা পেজকে বিভিন্ন অংশে বিভক্ত করা, সেটা হচ্ছে ফ্রেম। এখন এই যে বিভক্ত যে করলা, এর মধ্যে তো অন্য কোনো পেজ রাখতে হবে, ফাঁকা রাখতে যাবে না। তাহলে সেই পেজের জন্য আমাদের তিনটা পেজ আলাদা ক্রিয়েট করতে হবে বা তৈরি করতে হবে। আমি এখানে তৈরি করে রাখছি, জাস্ট তোমাদের শুধু দেখাবো। তাহলে এই পেজটার আমি নাম দিয়েছি টপ পেজ, এটা হচ্ছে লেফট পেজ, আর এটা হচ্ছে কি রাইট পেজ। এখন এই কাজটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ট্যাগ গুলা ইউজ করতে হবে, আমরা একটু এখানে সেই ট্যাগ গুলোর নাম একটু লিখি। নামটা হচ্ছে ফ্রেম সেট। ট্যাগের নামটা কি? ফ্রেম সেট। এই ট্যাগটা আমাদের ইউজ করতে হবে। তাহলে ডট 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 এখানে দিলাম স্ল্যাশ ফ্রেম সেট, এই একটা ট্যাগ জাস্ট, আর কিছু না, ফ্রেম সেট। তাহলে ফ্রেমের কাজের জন্য আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হবে? এই ফ্রেম সেট ট্যাগটা ব্যবহার করতে হবে। তোমরা কি বিষয়টা ক্লিয়ার? স্যার একটাই? হ্যাঁ, একটাই। আর কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তাহলে এই যে ভাগ করার জন্য ফ্রেম সেট, আরেকটা বিষয় আছে সেখানে হচ্ছে তোমার, আচ্ছা আমি ওটা প্র্যাকটিক্যালি দেখাবো নি। ভাগ করার জন্য কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেই অ্যাট্রিবিউট গুলো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এখন দেখো এখানে, তাহলে এটা আমাদের শেষ। আমি থিওরিটিক্যাল মোটামুটি বুঝালাম। আর কি কোনো সমস্যা আছে এখানে? নো স্যার। থিওরিটিক্যালি তো বুঝছো সবাই যে একটা ফ্রেম কি? মূলত ফ্রেম হচ্ছে কোনো একটা পেজকে বিভিন্ন অংশে ভাগ করা এবং এই ভাগকৃত অংশে অন্য কোনো পেজ ইনসার্ট করা। তাহলে আমি এই এখানে একটা পেজকে আমি প্রথমে দুই ভাগে ভাগ করছি, দ্বিতীয় অংশটাকে আবার দুই ভাগে ভাগ করছি, তাহলে মোট হয়ে গেছে তিন অংশ। তো তিন অংশে তিনটা পেজ আমি ইনসার্ট করব। যেই পেজগুলো তুমি এখানে ইনসার্ট করবা, সেই পেজগুলো আলাদা তৈরি করে নিতে হবে।
তো সেই পেজের নাম ব্যবহার করে এই পেজগুলো এখানে ইনসার্ট করতে হবে। তাহলে আমি এখানে যে পেজটা ইনসার্ট করব সেটা হচ্ছে টপ পেজ নাম দিয়েছি, আর এখানে যেটা করব সেটা লেফট পেজ, আর এইখানে যেটা করব সেটা রাইট পেজ। আশা আশা করি বুঝতে পেরেছে সবাই। আর যে ট্যাগটা ব্যবহার করব সেই ট্যাগের নাম হচ্ছে ফ্রেম সেট। তো এই ফ্রেম সেটটা আসলে প্র্যাকটিক্যালি এখন যারা ডেভেলপার তারা ইউজ করে না, তো এটার কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আই ফ্রেম ইউজ করে, কারণ ফ্রেম সেটের একটু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো যেহেতু আমাদের সিলেবাসে আছে, এখন এটা কিন্তু যারা প্র্যাকটিক্যাল ওয়েবসাইট তৈরি করে তারা কিন্তু এই ফ্রেম সেটটা এখন ব্যবহার করে না। এই জন্য ফ্রেম সেটটা সকল ব্রাউজারও আবার সাপোর্ট করে না, ঠিক আছে। তো এখন দেখো, তাহলে আমি স্টপ করছি শেয়ারটা এখানে। আচ্ছা, স্ক্রিন এখানে দেখো ফ্রেম নামে হচ্ছে, এখানে দেখো। তো আমি কিন্তু অলরেডি লেফট পেজ, দেখো এখানে একটা পেজ আছে লেফট, আর এখানে রাইট একটা পেজ আছে, আর একটা টপ একটা পেজ আছে। খেয়াল করো, এই তিনটা পেজ আমি এই মেইন পেজে ইনসার্ট করব। তো মেইন পেজের দেখো এটা কোডটা একটু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো মেইন পেজের কোড। তো এইখানে দেখো কোডটা একটু লক্ষ্য করো, এটা বাদ, এটা তুমি কেটে নাও। শুরুতে আমরা কি করব, এটা দেখো, এগুলা সব আমি স্যার এটা কিসের জন্য দরকার হয়? বুঝি নাই, আবার বলো। স্যার ফ্রেম পেজটা এটা কিসের জন্য দরকার হয়? ছবি অ্যাড করা? এই ফ্রেমটা কিসের কাজে, কি জন্য ইউজ হয়, তাই তো? না, জি স্যার। কোনটার কথা বলতেছো আমি বুঝিনি, তুমি কথাটা একটু ভালো স্যার করে বলো। এটারই কথা বলতেছি, ফ্রেমটা কিসের জন্য ও ইউজ আচ্ছা করা আচ্ছা হয়? আচ্ছা আচ্ছা, তুমি প্রথম বলছিলে ওই যে ইনসার্টটা কিভাবে ইউজ হয়, এটা এজন্য বুঝতে পারছিলাম না। ফ্রেমটা ইউজ হয় যখন তুমি একটা ওয়েব পেজ তৈরি করো। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের একটা ওয়েব পেজ ইউজিএসসি, এটাই দেখো কি কাজ ইউজ হয় আমি তোমাকে দেখাচ্ছি। তুমি এই যে এই ওয়েবসাইটটা, যেটা মেইন পেজ অর্থাৎ হোম পেজ, তুমি যে দেখতে পাচ্ছ, খেয়াল করছো জি এটা? স্যার। জি স্যার। এই পেজটা বিভিন্ন অংশে ভাগ আছে, যেমন দেখো, তো এই ভাগটা করে কিন্তু ডিভ নামে একটা ট্যাগ আছে, সেটা দিয়ে এইটুকু এক অংশ। এই যে এইখানে দেখো মাঝে আরেক অংশ আছে, আবার এই যে এইখানে পুরো এইটুকু আবার আরেক অংশ আছে, তোমরা দেখতে পাচ্ছ। আবার দেখো এই যে জি এইখানে এইটুকু অংশ আছে, আবার এইখানে আরেক অংশ আছে। তো এই একটা পেজটাকে এরকম বিভিন্ন অংশে ভাগ করা যায়। এখন এই ভাগ করার জন্য কিন্তু আগে ফ্রেম সেট ইউজ হতো। আমি একটু আগে বললাম এখন কোনো ফ্রেম সেট ব্যবহার হয় না, কারণ ফ্রেম সেট ব্যবহারে কিছু অসুবিধা আছে। আমি তোমাদের সেই অসুবিধাগুলো দেখাবো। সেই ফ্রেম সেটের পরিবর্তে আই ফ্রেম ব্যবহার করা হয়। যেমন এই যে এটা, এটা যে ভাগ করেছে এটা আই ফ্রেম ইউজ করেছে এখানে। দেখো এই যে এই পুরো অংশের মধ্যে এখান থেকে শুরু করে এই যে এই অংশটুকু কিন্তু আলাদা, এখানকার কার্যাবলীও কিন্তু আলাদা হচ্ছে। দেখো এখানে নোটিশটা অটোমেটিক এখান থেকে এই পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে। খেয়াল করছো তোমরা? এই দেখো, তাহলে এই যে একটা অংশ, আবার এই যে এখানে একটা অংশ, তো এই যে এটাই হলো ফ্রেমের কাজ। বুঝতে পারছো যে কোশ্চেন করেছো? অর্থাৎ একটা পেজকে অনেক ভাগে বিভক্ত করতে হয়, মানে বিভিন্ন অংশে বিভিন্ন কন্টেন্ট রাখার জন্য। যেমন এইখানে যে অংশটা ভাগ করেছে, শুধুমাত্র দেখো এই অংশে ছবি আসছে, আর কোনো কিছু কিন্তু এখানে আসবে না। এইটা একটা অংশ। আবার দেখো এই যে উপরে এই একটা অংশ করেছে, এই যে এইখানে। আবার দেখো এই যে মাঝে এই একটা অংশ করেছে, আবার এখানে একটা অংশ করেছে। তাহলে এই যে এখানে কিন্তু বিভিন্ন অংশ আছে। ক্লিয়ার বিষয়টা? যে কোশ্চেন করেছো, জি স্যার। ওকে ঠিক আছে। তাহলে এই কাজের জন্য মূলত আমাদের এই ফ্রেমটা ইউজ হয়। এখন আমরা দেখব এখানে এই যে এই কোডটা দেখবো, একটু খেয়াল করো, প্র্যাকটিক্যাল 6। তো এইখানে মজার একটা বিষয় হচ্ছে
আমরা জানি এখানে দেখো HTML, খেয়াল করছো, HTML/HTML এগুলো অনেক লিখছি তো এই জন্য আমি আগে লিখে রাখছি। এটার দুইটা অংশ, একটা হেড অংশ, আরেকটা কি অংশ থাকে এখানে থাকার কথা ছিল না, বডি। বডি। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে স্ল্যাশ বডি এরকম থাকার কথা ছিল। সেই বডিটাই রিপ্লেস হয়েছে। যদি ফ্রেম সেট ব্যবহার করো তাহলে সেই বডি ব্যবহার করা যাবে না, এইটা কেটে দিতে হবে। বুঝতে পেরেছো? এখন এখানে কিন্তু দেখো বডি নেই, কারণ আমি এখানে কোনো একটা স্পেসিফিক পেজ ইউজ করতেছি না, এটাকে আমি এই পেজটাকে পুরাটাকেই ভাগ করতেছি, পুরা বডিটাকে আমি বিভিন্ন অংশে ভাগ করতেছি। বুঝতে পেরেছো বিষয়টা? এই জন্য কোনো বডি এখানে ইউজ করিনি, বডির পরিবর্তে পুরা ফ্রেম সেট ব্যবহার হয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ এই যে ফ্রেম সেট, এখানে এই কাজটা শুরু হয়েছে। আচ্ছা, এটা আমি কেটে নেই, এখান থেকে তোমাদের মূল বিষয়টা আমি দেখাই। এখানে এটুকু দেখো, এখানে কি হয়েছে, ফ্রেম, একটু আগে যে বললাম যে ফ্রেম, তাহলে স্ল্যাশ ফ্রেম, এইটুকু হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা কেন ব্যবহার হয়েছে আমরা একটু আগে যে দেখলাম, এখানে দেখো এটা শুরুতে এই পেজটাকে কি করেছি আমরা, দুইটা অংশে ভাগ করেছি, এটা বাদ দেওয়া যায়, এটা কিন্তু ছিল না। তাহলে এই শুরু যে করেছি আমি, এটাকে দুইটা অংশে ভাগ করেছি, এটা হলো প্রথম অংশ, আর এইটুকু হচ্ছে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশকে আবার আমি দুই ভাগে ভাগ করেছি। এখন তোমাকে আমি প্রথমটার কাজ একটু দেখাচ্ছি। দেখো এইখানে এটাই করা হয়েছে যে ফ্রেম সেট স্ল্যাশ ফ্রেম সেট, এটাকে আমি শুরুতে দুই ভাগে ভাগ করছি। এখন এটা ভাগটা কিভাবে করতে হবে, রো হিসেবে, ROWS, এই যে রোজ অ্যাট্রিবিউটটা তোমাকে ব্যবহার করতে হবে। এখন এই রোজ অ্যাট্রিবিউটের মাঝে তুমি যে কয়টা ভ্যালু দিবা সেই কয়টা ভাগে ভাগ হবে। আমি কি বোঝাতে পারছি? তুমি যে কয়টা ভ্যালু দিবা, যেমন 30%, 70%, এখন পার্সেন্টেজ কেন ইউজ করা হয়েছে, কারণ দেখো আমি এখানে যে ফ্রেমটা দুই ভাগে ভাগ করেছি প্রথমে, তার প্রথম যে অংশ সেখানে আমি দিয়েছি 30%, অর্থাৎ প্রথম অংশটা হবে 30% এই পুরো ফ্রেমের, আর সেকেন্ড যে অংশটা সেটা হবে 70% এই পুরো ফ্রেমের। তাহলে 30 আর 70 কত হলো, এই পুরো ফ্রেমটা 100%। 100। হ্যাঁ, এখন তুমি যদি তিনটা ভাগে ভাগ করতে চাইতা তাহলেও করা যেত। তাহলে এখানে কি দিতা, তিন ভাগে ভাগ করতে গেলে এখানে ধরো হয়তো তুমি আরেকটা অংশ দিতা 30%, তারপরে কমা, তারপরে কত হতো 60%, না 60 না 40%, 40%। এরকম। তাহলে আমি কয়টা ভাগে ভাগ করছি, প্রথমে দুইটা ভাগে ভাগ করছি, এই জন্য আমি দ্বিতীয় অংশ কি করেছি 70% করেছি। ওকে, তাহলে বুঝছো এখন কি হিসেবে ভাগ করবা, কলাম হিসেবে না রো হিসেবে? এখানে কি হিসেবে ভাগ আছে, রো, রো হিসেবে আছে না, এই যে এই অংশ আর এই অংশ। আর যদি কলাম হিসেবে দিতে তাহলে লম্বালম্বি ভাগ হতো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো, তাহলে রোজ ইকুয়াল 30%, 70%। এখন এই ভাগ করার পরে এই ভিতরে আমরা কি ইউজ করেছি দেখো, সে আগেরটা নিয়ে আসলাম, এই ভিতরের যে অংশটা, হ্যাঁ এটা কেটে নেই এখন। তাহলে এই যে 30%-এর মধ্যে তোমাকে কি করতে হবে, একটা পেজ ইনসার্ট করতে হবে ফ্রেমের মধ্যে। এসআরসি দিয়ে কি ইনসার্ট করে না কোনো পেজ, মনে আছে? জি স্যার। ছবি স্যার, ইনসার্ট করেছিল কি দিয়ে, এসআরসি দিয়ে না? তাহলে এই প্রথম অংশে এই এই লাইনের কাজ হচ্ছে, দেখো এই যে এখানে যে প্রথম যে অংশ আছে, এই যে এই অংশটা, এই অংশের মধ্যে আমি একটা পেজ ইনসার্ট করছি, সেই পেজটার নাম হচ্ছে top.html। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই যে 30% যে তুমি ভাগ করছো পুরো পেজটাকে, সেই 30%-এর অংশে তুমি কি রাখছো, এই যে top.html, এই পেজটাকে তুমি রাখছো। ওকে,
এখন তাহলে এই 70% মধ্যেও কিন্তু এরকম একটা পেজ তুমি রাখতে পারো। তাহলে দেখো আমি সেই পেজটা FRAMESRC এখানে, তাহলে সেই পেজটার নাম দিতে হতো। কিন্তু একটু খেয়াল করো, আমি কিন্তু এই যে এই ফ্রেমটা যেখানে, সরি, এই পেজটা যেখানে ইনসার্ট করা উচিত ছিল অর্থাৎ 70%, তো এই পেজটাকে, এই অংশটাকে আমি আবার দুই অংশে ভাগ করেছি। তাহলে ভাগ করার জন্য কোন ট্যাগ ইউজ করতে হবে জান্নাতি বলো তো? তাহলে এই পেজের যে অংশটা, অর্থাৎ এই যে এখানে 70%, এই 70%কে আমি আবার দুই ভাগে ভাগ করছি। তাহলে দুই ভাগে ভাগ করার জন্য এই জন্য আমি কিন্তু এখানে আবার আলাদা একটা ফ্রেম সেট ইউজ করছি ওই পেজের পরিবর্তে। এরকম দেখো, ফ্রেম সেট ইকুয়াল, এখানে কিন্তু কলাম হিসেবে ভাগ হয়েছে। কলাম। হ্যাঁ, বুঝতে পেরেছো? এইভাবে ভাগ হয়েছে। তাহলে এর মধ্যে, আচ্ছা দেখো, তাহলে আমি আগেরটা কেটে নেই। এই যে দেখো, তাহলে ফ্রেম সেট কলাম 15% আর 85%, অর্থাৎ আমি এই যে 70% যে অংশটা আছে তাকে আমি দুই ভাগে ভাগ করছি। এক ভাগে রাখছি 15%, আরেক ভাগে রাখছি কি 85%। হ্যাঁ, এখন দেখো খেয়াল করো, তাহলে 30%-এর মধ্যে যে পেজটা ইনসার্ট হয়েছে সেটা হলো এইটা, আর 70%-এর মধ্যে যেই ট্যাগটা কাজ করছে এই পুরো ট্যাগটা। এখন এইখানে দেখো একটা পেজ ইনসার্ট করতে পারো, অথবা তুমি যদি ওইটাকে ভাগ করতে চাও তাহলে ফ্রেম সেট ইউজ করতে হবে। তাহলে আমি ভাগ করেছি যেহেতু আবার দুইটা অংশে, একটা হলো ফ্রেম সেট কলাম, কি অংশে ভাগ করছি? কলামে ভাগ করছি। তাহলে একটা অংশে রাখছি 50% আর একটা হচ্ছে 85। এখন খেয়াল করো, তাহলে 50% অংশে তোমাকে একটা পেজ ইনসার্ট করতে হবে। তো সেই পেজটার নাম হচ্ছে lab.html। তাহলে এসআরসি দিয়ে সেই পেজটা আমি ইনসার্ট করছি, আর 80% দিয়ে আমি আরেকটা পেজ ইনসার্ট করছি। দেখো তার নাম দিয়েছি write.html। এখন তাহলে দেখো ফ্রেম সেটের কাজ এখানে শুরু হয়েছে আর এইখানে শেষ হয়েছে। তাহলে এইটুকু ইউজ হয়েছে এই 70%-এর জন্য, আর এই প্রথম এইটা ইউজ হয়েছে 30%-এর জন্য। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা, এই কোডটা? জি স্যার। জি স্যার। ওকে, জি তাহলে স্যার। আমি এখন দেখি এটা সেভ দিলাম, আউটপুটটা দেখব। এখানে দেখো আউটপুট আছে, আউটপুটটা আমরা দেখব। এই যে মেইন পেজ, তাহলে এটার নাম ছিল মেইন। তাহলে মেইন পেজটা এই তো, তোমরা কি দেখতে পাচ্ছ? তো দেখো এই যে তিনটা অংশে ভাগ হয়েছে না? এই দেখো প্রথম অংশে এটা হচ্ছে টপ, এই টপ পেজটা ছিল। টপ পেজটা কেমন দেখো, আমি একটু দেখাই যে আলাদা পেজ আমি তৈরি করে রাখছিলাম। দেখো টপ পেজ এটা। তারপরে দেখো লেফট পেজ, এই যে লেফট, এটা হচ্ছে লেফট। এই লেফটে রাখছি অ্যাবাউট আস, মিশন, ভিশন, ক্যারিয়ার। তারপরে রাইটে কোনো কিছু লিখিনি, এটা ফাঁকা রাখছি, শুধু কালার দিয়েছি। দেখো এই পেজটা শুধু কালার। তাহলে এই তিনটা পেজ আমি তৈরি করে আগে রাখছি, জাস্ট এই ফ্রেম সেট ইউজ করে তিন অংশে তিনটা পেজকে ইনসার্ট করেছি। এটাই হচ্ছে মূল বিষয়। দেখো তিন ভাগে ভাগ হয়েছে। তাহলে এখন কিন্তু এটা একটা ওয়েবসাইটের মতো মনে হয়, অর্থাৎ হোম পেজের মতো মনে হয়, তাই মনে হয় না? এখন এই কাজটাই দেখো, আমরা যে এই যে এখানে পেজটা তৈরি করেছি, মানে আমাদের ওয়েবসাইট কলেজের প্রফেশনালি, এখানে কিন্তু এই ফ্রেম সেট ইউজ করে না, এটা আই ফ্রেম ইউজ করছে। এখন ফ্রেম সেটের অসুবিধাটা কি আমি তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, কেন এখন ইউজ হয় না। এই যে ফ্রেম সেটটা তুমি যে দেখতেছো, একটা অসুবিধা হলো এই যে দেখা যাচ্ছে যে আলাদা হয়েছে, কিন্তু এই যে এখানে ধরে টেনে ধরে কিন্তু দেখো ছোট বড় করা যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো এটা টেনে ধরে কিন্তু এই যে নড়াচড়া করা যাচ্ছে, এটাকে ঢেকে ফেলা যাচ্ছে। আবার দেখো যে কোনো দিকে এটাকে নেওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এই যে এইটা, তাহলে এটা একটা অসুবিধা না? এই অসুবিধার জন্য কিন্তু ফ্রেম সেটটা এখন ইউজ হয় না, এবং ফ্রেম সেটের চেয়ে আই ফ্রেমটা ইউজ হয়। যদি এটা আই ফ্রেম হতো তাহলে কিন্তু এখানে তুমি যে ধরে
এদিক সেদিক করার কোনো উপায় ছিল না, যেমন এই যে এখানে করেছে। এই দেখো এই বর্ডারটা কিন্তু দেখাই যাচ্ছে না, এটা কি টেনে ধরে এদিক সেদিক করা যাবে? করা যাবে না কিন্তু। না স্যার। এই জন্য কিন্তু এই ফ্রেম সেটটা এখন ব্যবহার ফিক্সড করা যাবে, কিন্তু এই যে এরকম একটা যে দাগ আসে, এটা একটা অসুবিধা। এখন বলো, আমি যা পড়ালাম, এই যে প্র্যাকটিক্যালটা করালাম, এখানে বুঝো না এরকম কোনো অংশ আছে? যে কোনো কোশ্চেন করতে পারো। দেখো এই যে টেনে ধরে ছোট বড় করা যাচ্ছে। সবাই কি বুঝতে পেরেছি আমরা? জি স্যার। কোশ্চেন করো না কেন? ফারজানা চৌধুরী, শুনতে পাচ্ছ? 219 রোল। জি স্যার। হ্যাঁ, তোমার কোনো কোশ্চেন আছে? তুমি কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলো তো যে ফ্রেম কি মূলত? একটা ওয়েব পেজকে বিভিন্ন অংশে ভাগ করাই হচ্ছে করার frame। জন্য জি স্যার। হ্যাঁ, এখন এই ফ্রেমের জন্য আমরা কি কি ট্যাগ ইউজ করছি বলো তো? ফ্রেম সেট, ফ্রেম ট্যাগ। এই যে ফ্রেম সেট অর্থাৎ ভাগ করার জন্য ফ্রেম সেট। আর এখানে যে জি স্যার। অ্যাট্রিবিউটটা ইউজ করছি, রোজ 30% এবং 70%, অর্থাৎ কলামে ভাগ করার জন্য কোন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে? কলামে স্যার কলস। কলস। স্যার আর কলস স্প্যান। হ্যাঁ হ্যাঁ, কলস স্প্যান না, এক্সপ্যান গেল হচ্ছে হ্যাঁ টেবিলের ক্ষেত্রে, ঠিক আছে? আর এর ক্ষেত্রে শুধু কলস আর হচ্ছে রোজ। রো। হ্যাঁ, তো এখন আর কোনো কোশ্চেন আছে এখানে? এখন আরেকটা বিষয়, তুমি যদি এই যে 30% কেও ভাগ করতে চাইতে, এই যেটা, তাহলেও কিন্তু তুমি কিন্তু আলাদা এখানে এটাকে যদি আরো 3 ভাগে ভাগ করতে চাও, তাহলেও কিন্তু সেটা ভাগ করা যাইতো। তখন কি ইউজ করতে হয় এখানে বলো তো? ধরো আর আরেক, ফ্রেম স্যার। হ্যাঁ হ্যাঁ, এই ফ্রেম সেট, আরো ফ্রেম সেট ইউজ করতে তখন। বুঝতে পারছো এখন? অর্থাৎ তুমি জি এই স্যার। 30% এই অংশটাকেও পুনরায় তোমার ইচ্ছা মতো ভাগ করতে পারবা। আবার দেখো আমি যে এই যে 85% নিয়েছি, এই যে রাইটটা, এই এই অংশটা, একেও আমি কিন্তু আবার বিভিন্ন অংশে ভাগ করতে পারবো। এই স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার লেফট এবং রাইট দুইটাই দিল কেন? লেফট এবং রাইট দুইটা দিলাম কেন? এটা নাম দিয়েছি আমি পেজ, তুমি এই পেজের এই দেখো আমি এখানে পেজের নাম ইউজ করছি এটা এখানে। ওকে স্যার। এই যে লেফট আর হচ্ছে রাইট, তুমি এই পেজের নাম ইচ্ছা মতো দিতে পারো, তোমার কোনো জি সমস্যা স্যার। নেই। তুমি যদি তোমার নামেও করো তাহলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? অর্থাৎ এখানে যে নামে তুমি পেজ করবা সেই নামটাই ওখানে ইউজ করতে হবে, না হলে এটা তো চিনবে না। এই যে এসআরসি, এটাকে তো চিনাতে হবে যে তুমি কোন পেজ এখানে ইনসার্ট করতে চাও। বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। ওকে, তাহলে আর যদি সমস্যা না থাকে তাহলে আমি তোমাদেরকে আজকে আরেক থিওরিটিক্যাল একটু পড়াতে চাই। কারণ হচ্ছে আহ, তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিবে এই সপ্তাহে, হয়তো ফার্স্ট অধ্যায় অথবা সেকেন্ড অধ্যায়ের অ্যাসাইনমেন্ট দিতে পারে। তো আমরা ফার্স্ট সেকেন্ড অধ্যায় শুরু করিনি, যদি অ্যাসাইনমেন্টে ওই ফার্স্ট সেকেন্ড অধ্যায় আসে তাহলে আমরা কিন্তু ওই ফার্স্ট অধ্যায়ে অর্থাৎ যে অ্যাসাইনমেন্টটা দিব সেই অধ্যায় পড়ানো শুরু করব আমরা। তো আমরা আশা করছি যে হয়তো প্রথম অধ্যায় থেকে দিতে পারে, এই জন্য আমরা প্রথম অধ্যায়টা আজকে একটু শুরু করতে যাচ্ছি। তোমরা কি বলো? জি স্যার। স্যার আমাদের দিবে আমাদের অ্যাসাইনমেন্টটা কবে দিবে? হয়তো শনিবার, আজকে তো শনিবার, রবিবার সোমবারের মধ্যে দিয়ে দিবে। ওকে স্যার। আরেকটা বিষয়, তোমাদের হচ্ছে টপ পেজটা আমি কি দেখাইছি? টপ পেজটা আর আপনি বলেছিলেন পিডিএফটা দিয়ে দিবেন গ্রুপে। পিডিএফটা দিয়ে দেবো। আচ্ছা, গ্রুপে আমি দিয়ে দিব নি তাহলে। এই যে দেখো তোমাদের কভার পেজ, এটা এটা হচ্ছে তোমাদের কভার পেজ আইসিটি, ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে না? আর একটু ছোট করে দিই। আর হ্যাঁ, এটা স্যার আমাদের হচ্ছে আগের প্র্যাকটিক্যালের পিডিএফটা একটু দিয়ে দিন স্যার, ওই টেবিল ট্যাগের। আচ্ছা, দুইটাই দিয়ে দিব। এটা হচ্ছে আমি আইসিটি যে আসবে, অ্যাসাইনমেন্ট আসবে, তার হচ্ছে টপ পেজটা কিন্তু অবশ্যই এটা হবে। তোমাকে বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা আমি পিডিএফটা দিয়ে দিব না, তোমাদের হচ্ছে দু একজনের ইমেল আইডি দিও। ইমেল আইডি দিলে আমি এটা তোমাদের সেন্ড করে দিব, ঠিক আছে?
হাতে Okay, লিখে sir. দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। তোমার ইমেল আইডি এটা একটু বলো তো একজনের, দেখি এখান থেকে দিই। একটু বলো ইমেল আইডিটা বলো তো একজনের। স্যার এর আগে তোমরা বলবো? হচ্ছে নিয়েছো, হ্যাঁ একটু ওয়েট করো 2 মিনিট। হ্যাঁ বলো। স্যার সাতিয়া আহমেদ প্রিয়া 101@gmail.com। সাথিয়া, বানানটা বলো। সাদিয়া সাদিয়া, আচ্ছা এস এস এ সাদিয়া আহমেদ AHA এ MED এস এ এইচ এ এম এ এম MED ই ডি, হ্যাঁ এম ই ডি, ওকে। রিয়া RIYA আর আই ওয়াই এ, রিয়া, হ্যাঁ @ না 101 আচ্ছা 101 @gmail.com। gmail.com। দেখো তো ঠিক আছে নাকি? সাদিয়া আহমেদ SADIAAHAMEDRIYA 101 ঠিক আছে? জি স্যার, জি ওকে। স্যার। এই স্ক্রিনে দাগ দিলে কে? আচ্ছা তারপর আরেকজন বলো। স্যার শিখা স্বর্ণকোণ @gmail.com। এর আগে যাদের দিয়েছি তাদের একজন একটু বলো তো দেখি, তাহলে আমি লিখলে এখানে চলে আসবে। তো স্যার এখন আমারটা বলি। হ্যাঁ স্যার তোমার বলো। তারপরে স্যার ফাহমিদা জাহান হিমু। হ্যাঁ আচ্ছা ফাহমিদা জাহান হিমু, স্যার এই যে টপে। হ্যাঁ হ্যাঁ চলে আসছে। তারপরে তারপরে স্যার উজমা। এর আগে যারা নিয়েছো, আচ্ছা স্যার উজমা ডট রুজমা হাসান। না, রুজমা এর আগে কি নিয়েছো? জি স্যার। নামটা কি? স্যার উজমা ডট ও আচ্ছা হাসান। আচ্ছা উজমা, হ্যাঁ .হাসান, ওকে। আচ্ছা এই অনেকের হয়ে গেছে, তোমরা হচ্ছে এখন শেয়ার দিয়ে দিবা, আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, এটা অনেকগুলাই হয়ে গেছে। তাহলে কভার পেজ আইসিটি, তোমরা হচ্ছে গ্রুপে দিয়ে দিবা এটা, হ্যাঁ কভার পেজ আইসিটি, হ্যাঁ ঠিক আছে হয়ে গেল। এখন দেখো যেটা বলছিলাম, আমরা তাহলে ফার্স্ট অধ্যায়ের প্রথম অধ্যায়ের কি করব? আচ্ছা এই যে কে দাগ দিয়েছো, কে একটু মুছে ফেলো দেখি, এখান থেকে কিন্তু আমি বুঝতে পারবো, ঠিক আছে নিজেই মুছে ফেলো। আচ্ছা তাহলে এখন দেখো, শেয়ার দিচ্ছি। প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার নাম হচ্ছে, মানে যে টপিকসটা আছে সবগুলা টপিকস কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ের নেই, তোমরা কি জানো সেটা? সিলেবাস শর্ট করে ফেলছে, সেই প্রথম অধ্যায়ে মাত্র 3টা ক্লাস রেখেছে। তো এই 3টা ক্লাস, প্রথম যে টপিকসটা আছে সেই টপিকসটার নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটিটা কি আমি একটু তোমাদের দেখাচ্ছি এখানে। দেখতে পাচ্ছ টপিকসটা ভার্চুয়াল রিয়েলিটি, সবাই কি দেখছো? জি স্যার। ওকে চতুর্থ না, প্রথম পাঠের চতুর্থ। প্রথম জি স্যার। পাঠের চতুর্থ, প্রথম অধ্যায়ের চতুর্থ পাঠ, হ্যাঁ ওকে। ভার্চুয়াল রিয়েলিটি, তো ভার্চুয়াল শব্দটার অর্থ হচ্ছে কাল্পনিক, অবাস্তব, আর রিয়ালিটির শব্দটার অর্থ হচ্ছে বাস্তব। তাহলে দেখো এইখানে শব্দ দুইটা পুরোপুরি বিপরীত, তাই না? যদি পুরোপুরি বিপরীত হয় তাহলে এর সংজ্ঞাটা কি আসতে পারে?
কল্পনার বাস্তবতাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এক কথায় বুঝতে পেরেছো বিষয়টা? ভার্চুয়াল রিয়েলিটি মানে হচ্ছে কল্পনার বাস্তবতা। কল্পনার আবার কেমন বাস্তবতা? তোমরা অনেক সময় দেখো, অনেকেই স্বপ্ন দেখে, তাই না? স্বপ্নের মধ্যে অনেক কার্য সম্পাদন করে থাকে। তো সেই কল্পনার মধ্যে যে অনেক কাজ করে থাকে, তো ওইরকম যদি একটা পরিবেশ, বাস্তবের কিছু ছোঁয়া সেখানে থাকে, অর্থাৎ কল্পনার মধ্যে তুমি অনেক কাজ করে থাকো, কিন্তু সেটা কিন্তু আমাদের বাস্তবতার সাথে কোনো মিল নেই। তো সেটাই যদি সফটওয়্যার দিয়ে বা কোনো যন্ত্রের সাহায্যে সেই কল্পনাকেই বাস্তবে কিছুটা রূপ দেওয়া যায়, সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এইখানে এই ভার্চুয়াল রিয়েলিটির জন্য আমি তোমাদের একটা ভিডিও দেখাবো, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। একটা ভিডিও দেখো, আমি এখানে করে রাখছি। আচ্ছা, এটা না, আরেকটা ভিডিও। তুমি কি দেখতে পাচ্ছ? এটা দেখো, এখানে একটা লোক আছে, দেখো এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছ তোমরা? এই লোকের মাথায় হচ্ছে হেডসেট আছে, হাতে আছে গ্লাভস, আর শরীরেও বা পায়ের কিছু অংশ আছে, একটা যন্ত্র এখানে লাগানো আছে আর কি, ঠিক আছে? তাহলে দেখো এই চোখে কিন্তু চশমা সহ গ্লাভস আছে, হেডসেট আছে তার কাছে, ঠিক আছে? চশমা সহ কিন্তু এইখানে দেখো, এটাকে একটু চালায় ভিডিওটা। এটা হচ্ছে আরেকটা স্কিন, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই দেখো হাতটা নড়াচ্ছে, সে কিন্তু হাত নড়াচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সেই কল্পনার জগৎ আর কি। তোমরা যে গেম খেলো, সে গেম খেলতেছে আর কি। দেখো এখানে সে হাত নাড়াচ্ছে। আচ্ছা, আরেকটু টেনে দিই। ও, এটা এখন দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এই যে এ কিন্তু আহ, হাত নাড়াচ্ছে, আর এইখানে কিন্তু এই পরিবেশে সে মনে করতেছে আমি এই পরিবেশের মধ্যে আছি, কিন্তু আসলে সে কিন্তু এই পরিবেশের মধ্যে নেই। দেখো এই যে হাত নাড়াচাড়া করতেছে, এখানে হাত নাড়ছে, আর এখানে সে তার একটা ইফেক্ট পড়তেছে, ঠিক আছে? আর এই কিন্তু সেই চশমা দিয়ে মনে করতেছে আমি এই পরিবেশের মধ্যেই আছি। সাউন্ড আসতেছে না, তাই না? তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? না স্যার। সাউন্ড শোনার দরকার নেই, তোমরা দেখো। অর্থাৎ এই দেখো, এই পাশে সে হাত নাড়াচাড়া করতেছে, আর এ হচ্ছে সে। এই যে দেখো, এই যেখানে সে কিন্তু এই যে দেখতে পাচ্ছ হাত নাড়াচ্ছে, আর এই যে এখানে একটা হাত দেখতে পাচ্ছ, তাকে কিছু বোঝানোর চেষ্টা করতেছে। এই পাশে সে নড়াচড়া করতেছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে একটা গেল। আরেকটা ভিডিও দেখাই তোমাদের, তাহলে আরো আরো স্পষ্ট হবা। এখানে দেখো, তো এই লোকটা হচ্ছে একটা গেম খেলতেছে। তোমরা হচ্ছে অনেক সময় বাণিজ্য মেলায় গিয়ে নগরদোলা বলে না ওটাকে, ওই ট্রেনের মধ্যে উঠে ট্রেনটা চলে, বাচ্চারা খেলে যেই খেলাটা, ওটা কি খেলা বলে? নাগরদোলা। নাগরদোলা, হ্যাঁ। তো এই লোকটা সেই নাগরদোলা খেলাটা খেলবে আর কি, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ওটা ফিল করবে। তো তার না স্যার, রোলার কোস্টার। ওটা কি? আচ্ছা, যাই রোলার হোক। কোস্টার। আচ্ছা, রোলার ওটা কোস্টার। ঠিক আছে। ওইটা আমি এত খেলাটা বুঝি না, তো তোমাদের মতো আর কি, তোমরা হয়তো ভালো জানো এটা। তাহলে সে এটা ফিল করবে। দেখো মাথায় হচ্ছে তার একটা চশমার মতো আছে, যেটাকে বলা হয় হেডসেট। আর এখানে দেখো, একটু দেখতে পাবো তাহলে,
এই লোকটার অনুভূতিটা ফিল করবা। এই যে এইখানে সে গেম খেলতেছে, দেখো এই যে এখানে, অর্থাৎ স্ক্রিনে এই খেলাটা হচ্ছে, এই দেখো। তাহলে এই লোকটার অনুভূতিটা কেমন হবে? এ কিন্তু দাঁড়িয়ে আছে, দেখো। তোমরা স্যার কি, একটা কোশ্চেন করব। হ্যাঁ কোশ্চেনটা করো, বলো আগে এটা তোমার স্যার question। কভার পেজ হাতে রেডি করলে হবে না? কেন হাতে রেডি করবা কেন? হাতে রেডি করতে টাইম লাগবে তো আরো। হাতে কি সব ইনফরমেশন থাকবে? আমার আইসিটিটা আমি তোমাদের তো নিজে করে দিলাম, তুমি আবার হাতে করতে যাচ্ছ কেন? মানে তুমি স্যার যদি, ওটা কি প্রিন্ট করে রাখবো? হ্যাঁ হ্যাঁ ওটা প্রিন্ট করেই লাগাবা। প্রিন্টার যদি সমস্যা হয় আমাকে বলো, আমি তোমাদের হেল্প করবো না কিছুটা। স্যার কোনটা? আচ্ছা এখন দেখো এই এই গেমটা আগে দেখো, দেখবা লোকটার অনুভূতিটা কি। সে কিন্তু দাঁড়িয়ে আছে, আর এইখানে দেখো সে কিন্তু একেবারে মনে হচ্ছে, দেখো এই যে গেম খেলতেছে, এই লোকটা পড়ে যাবে, দেখছো, দেখতে পাচ্ছ, একজন ধরে রাখছে। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার স্যার লোকটা কি ফিল করতে সে রোলার কোস্টারে আছে? হ্যাঁ হ্যাঁ রোলার কোস্টারে আছে সে, দেখো এই যে মানে ভয়ে সে এরকম করতেছে আর কি। আর আশেপাশের ওরা দেখে সেটা মানে হাসছে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখন আমরা এটা দেখব ভার্চুয়াল রিয়েলিটিটা আসলে কি। এখানে দেখো সংজ্ঞাটা কি আছে। ভার্চুয়াল রিয়েলিটি কম্পিউটার সিস্টেমের সাহায্যে কোনো একটি পরিবেশ বা ঘটনার কৃত্রিম ত্রিমাত্রিকরণ হলো ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ তুমি কম্পিউটার দিয়ে কোনো একটা পরিবেশ বা কোনো ঘটনার যদি কৃত্রিম উপায়ে তৈরি করো, তাহলে ওই পরিবেশটা ফিল করানোর জন্য, তাহলে সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে এই ভার্চুয়াল রিয়েলিটিটা সর্বপ্রথম কে কত সালে তৈরি করে বা প্রকাশ করে, এখানে সেটা দেওয়া আছে 1962 সালে। নাম হচ্ছে মর্টন এল হেলগি। তো সেই প্রথম হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটিটা আত্মপ্রকাশ করেন। তাহলে নাম কি? মর্টন এল হেলগি। হেলগি নামে পরিচিত সে। কত সালে? 1962 সালে। কিছু কিছু বই আছে আবার 1961 সালে, কিন্তু ফাইনালি হচ্ছে 1962 সালেই হবে এটা, ঠিক আছে? তাই এটা আবার কনফিউশন হলো না। হ্যাঁ কি বল? স্যার এটা কি মানে অ্যাসাইনমেন্টেরই মানে না না, ক্লাস নিচ্ছেন পড়াচ্ছেন? হ্যাঁ ফার্স্ট অধ্যায় আমি শুরু করেছি আর কি পড়ানো। এটা ফার্স্ট অধ্যায়ের ফার্স্ট লেকচার, এবং ফার্স্ট লেকচারটাই শুরু হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি থেকে। তোমাদের এইখানে এই অধ্যায়টা অনেক ছোট করে ফেলছে, ঠিক আছে, সিলেবাসের মধ্যে। তো প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, সেই টপিকসটাই শুরু করেছি আমরা। আর এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে একটু তোমাদের একটা ভিডিও দেখালাম, তো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো যে ভার্চুয়াল রিয়েলিটিটা কি। একটা পরিবেশকে কৃত্রিম উপায়ে তৈরি করাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ কল্পনার বাস্তবতা, যদি এটা এরকম করো, ভার্চুয়াল শব্দের অর্থ হচ্ছে কল্পনা বা অবাস্তব, আর রিয়েলিটি মানে কি? বাস্তব। তাহলে কল্পনার বাস্তব, সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আর এটা আত্মপ্রকাশ হয় হচ্ছে 1962 সালে। আর কে করেন? মর্টন এল হেলগি। ওকে। আর এরপরে দেখবো আমরা এই ভার্চুয়াল রিয়েলিটির মানে বাস্তবে রূপদান দেওয়ার জন্য কিছু ডিভাইসের প্রয়োজন হয়। তো এখন এই ডিভাইস গুলো কি কি দেখো একটু। মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, যেটাকে আমরা একটু আগে দেখলাম এই যে ইয়ের মধ্যে, ভিডিওর মধ্যে, তার মাথায় কি ছিল? একটা হেড মাউন্টেড ডিসপ্লে ছিল, অর্থাৎ চশমা সহ। আর হাতে একটা থাকবে ডেটা গ্লোব। তো যে লোকটা
তোমার ওই যে যেটা লাস্টে দেখলাম যে ভিডিওটা, সেটার মধ্যে ডেটা গ্লোভ ছিল না, হ্যান্ড গ্লোভ যেটাকে আমরা বলি, কিন্তু প্রথম ভিডিওটার মধ্যে ছিল। অর্থাৎ তুমি যদি গুলি করতে চাও তাহলে ওই হাতের সাহায্যে সেই গুলিটা করতে হবে, এই জন্য ওখানে ছিল। তাহলে সেটা কি? হ্যান্ড গ্লাভস, যেটাকে আমরা বলি ডেটা গ্লোভ। আরেকটা ছিল শরীরের একটি পূর্ণাঙ্গ বডি স্যুট। তো এই দুইটা ভিডিওর মধ্যেও বডি স্যুট ছিল না, কিন্তু এটা করতে হবে। তুমি যদি ধরো যেমন মহাশূন্যে যাও, মহাশূন্যের পরিবেশটা ফিল করতে চাও, তাহলে তোমাকে ওই একটা বডি স্যুট পরতে হবে। এই হচ্ছে 3 টাইপের ডিভাইস তোমার এই ভার্চুয়াল রিয়ালিটি তৈরি করতে প্রয়োজন হবে। প্রথম হচ্ছে একটা হেড মাউন্টেড ডিসপ্লে, তারপরে হচ্ছে ডেটা গ্লোভ বা হ্যান্ড গ্লাভস, আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ বডি স্যুট, অর্থাৎ যেটা শরীরের মধ্যে থাকবে সেটা। এখন বলতো এই ডিভাইস 3টার নাম একজন বলো তো, কি কি ডিভাইস প্রয়োজন হবে একজন বলো, যে কোনো একজন বলতে পারবা? হিমো বলো তো, হিমো। হেড মাউন্টেন ডিসপ্লে, হ্যাঁ, তারপরে মুবাশশিরা বলো। ডাটা গ্লোব, বডি স্যুট। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কি? বডি স্যুট। এই 3টা ডিভাইস লাগবে, এটা একটু মনে রাখবে তোমরা, ওকে? তারপরে দেখো আমরা দেখবো যে ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেমের যে উপাদান সমূহ, অর্থাৎ তৈরি করতে আর কি কি উপাদান দরকার হয়। তো প্রথম উপাদান হচ্ছে ইফেক্টর লাগবে একটা। ইফেক্টরটা কি আসলে? এই যে এখানে যেটা আমরা দেখলাম যে হেড মাউন্টেড ডিসপ্লে, এটাই হচ্ছে ইফেক্টর। কেন ইফেক্টর দরকার হবে? কারণ তোমাকে ওই পরিবেশে যাইতে গেলে বা বুঝতে গেলে সেই পরিবেশের থেকে যে একটা তথ্য দিবে, সেই তথ্যটা আসবে কিসে, তার জন্য একটা ডিভাইস, অর্থাৎ যেটাকে আমরা বলি ইফেক্টর। তারপরে দেখো সেকেন্ড হচ্ছে রিয়ালিটি সিমুলেটর। রিয়ালিটি সিমুলেটরটা মানে কি? যে এই যে ইফেক্টর যেটা আছে হেড মাউন্টেড ডিসপ্লে, যেমন এটা হচ্ছে একটা ইফেক্টর। এই ইফেক্টরটা পরিবেশ থেকে সিগন্যাল কার মাধ্যমে নিবে? একটা সেন্সরের মাধ্যমে নিবে। তো সেই সেন্সরটা হচ্ছে রিয়ালিটি সিমুলেটর। তাহলে হেড মাউন্টেড ডিসপ্লেটা, যে ওই যে একটু আগে যেটা দেখলা, সে ওখানে ওই পরিবেশটার থেকে তথ্য কিভাবে সে ধারণ করে এই মাউন্টেড ডিসপ্লের মধ্যে আসবে? একটা সেন্সরের মাধ্যমে। তো সেই সেন্সরটা কোথায় থাকবে? এই ডিসপ্লে হেড মাউন্টেড এর মধ্যে থাকবে। তাহলে সেই ডিসপ্লে সেন্সরটাকে আমরা বলবো রিয়ালিটি সিমুলেটর। তারপরে লাগবে অ্যাপ্লিকেশন। তাহলে আরেকটা উপাদান কি? অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে সফটওয়্যার, অর্থাৎ এটা কিন্তু একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। তো এরকম বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার আছে, তার মধ্যে একটা হচ্ছে অটোডেস্কের ডিভিশন সফটওয়্যার। এই সফটওয়্যারটার প্রয়োজন হবে, ওকে? আর একটা উপাদান হচ্ছে জিওমেট্রি। তো জিওমেট্রিটা কি? জিওমেট্রি হচ্ছে এই যে পরিবেশের যে বিভিন্ন বৈশিষ্ট্য বা সম্পর্কিত যে তথ্য, সেই তথ্যগুলো এই জিওমেট্রির মধ্যে থাকবে। এই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির তৈরির যে উপাদান। আর প্রথম 3টা ছিল ডিভাইস, কি ধরনের ডিভাইস দরকার হয়, আর এই ডিভাইস গুলার ব্যবহার করে যে উপাদানগুলো প্রয়োজন হয়, সেই উপাদানগুলো এখানে দেওয়া আছে 4টা উপাদান। তোমরা এটা মনে রাখবা, এখানে কোশ্চেন আসে যে কোনটি নিচের ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেমের উপাদান নয়। তাহলে এই জিওমেট্রি উপাদান নয়, ঠিক আছে? এখানে নতুন একটা দিয়ে দিল, এখানে 3টা দিল আর একটা নতুন অন্য কিছু দিল, তাহলে সেটাই হবে নয়। তাহলে এই জন্য এই তোমার এই 4টা নামটা কিন্তু মনে রাখতে হবে, ওকে? দেন ভার্চুয়াল রিয়েলিটির যে ব্যবহারের প্রয়োগ, কোথায় আমরা ব্যবহার করি? অনেক কাজে আমরা ব্যবহার করি, এটা তোমরা একটু বই থেকে পড়ে নিবা। আমি একটু তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে প্রকৌশল ও বিজ্ঞানে। তো প্রকৌশল ও বিজ্ঞানে এই ভার্চুয়াল রিয়েলিটি খুবই ব্যবহার হয়, কারণ হচ্ছে যে বৈজ্ঞানিক যন্ত্রপাতি গুলা থাকে আমরা ইউজ করি প্রকৌশল বিজ্ঞানে, সেই যন্ত্রপাতি গুলোর ব্যবহার করার জন্য এই ভার্চুয়াল রিয়েলিটিটা প্রয়োজন হয়, ব্যাপকভাবে এখানে প্রয়োগ হয় ওই যন্ত্রপাতি গুলোর ব্যবহার করার জন্য, ওকে? খেলাধুলা ও বিনোদন। তো আমরা স্বাভাবিকভাবেই দেখবা যে কম্পিউটারের সাথে অনেক সময় বিভিন্ন খেলায় অংশগ্রহণ করি। তো এই বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে কিন্তু কি হয়, সে কিন্তু এক্সপার্ট হয়ে যায় খেলাধুলায়। তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি সে খেলাধুলা না করেও কিন্তু খেলাধুলা এক্সপার্ট করা সুযোগ আছে, সেটা কার সাহায্যে? এই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে। তারপরে ব্যবসা বাণিজ্য।
তো ব্যবসা বাণিজ্যের ভার্চুয়াল রিয়েলিটি প্রচুর ব্যবহার হয় কিভাবে, কোনো একটা পণ্য, ঠিক আছে, সেটা কিভাবে ব্যবহার করতে হবে এবং তার যে সুযোগ সুবিধা আছে সেটা কাস্টমারের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা যায় এই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে। তো এছাড়াও ওই ধরো যারা ব্যবসা বাণিজ্য কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তাদেরও অনেক প্রশিক্ষণ প্রদান করা যায় এই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে। তারপরে দেখো শিক্ষাক্ষেত্রে, তো শিক্ষাক্ষেত্রেও কিন্তু প্রচুর ভাবে এই ভার্চুয়াল রিয়েলিটিটা প্রভাব আছে। কারণ হচ্ছে অনেক কঠিন কঠিন জিনিসগুলো কিন্তু সহজেই উপস্থাপন করা যায় এই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে। তারপরে স্বাস্থ্য সেবা সবচেয়ে ব্যাপক হারে প্রয়োগ হয় এই স্বাস্থ্য সেবায়। অর্থাৎ তুমি ডাক্তারদের, যারা নতুন ডাক্তার, প্রশিক্ষণের জন্য এই ভার্চুয়াল রিয়েলিটিটা ব্যবহার করা যেতে পারে। কারণ হচ্ছে প্রশিক্ষণের জন্য কিন্তু যত একটা ডাক্তার রোগী দেখবে, যত অপারেশন করবে, তার এক্সপিরিয়েন্স তত হবে। এখন এই অপারেশন গুলো কিন্তু বাস্তবে করতে গেলে কিন্তু রিস্ক হয়ে যায়, যে তার অপারেশন করতে গিয়ে রোগীটা মারা যাবে কি, বা অপারেশন সাকসেসফুল হবে কিনা, এই যে তারপরে ধরো ইনজেকশন পুশ করা, এই সমস্ত কাজগুলো সে যদি ভার্চুয়াল রিয়ালিটির সাহায্যে করে, অর্থাৎ ট্রেনিং নাই, তাহলে কিন্তু সে একেবারে প্র্যাকটিক্যালি সে কি করলো, প্রশিক্ষণ নিল এবং অভিজ্ঞতা অর্জন করলো। আর এইদিকে কিন্তু কোনো রোগীর কোনো সমস্যা হলো না। এই জন্য স্বাস্থ্য খাতে কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটিটা ব্যাপকভাবে ব্যবহার হয়। তারপরে আছে ড্রাইভিং, এখানেও ব্যাপক হারে ব্যবহার হয়। একটু আগে তোমরা দেখলা যে তুমি যদি কোনো গাড়ি চালাতে চাও, মানে তাহলে সরাসরি তুমি কিন্তু গাড়ির কি বলবো, গাড়ির ড্রাইভারের সিটে কিন্তু বসতে পারবা না। এতে আমরা কি করব, যদি আমরা এই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে সেটা প্রশিক্ষণটা নেই, তাহলে কিন্তু আমরা বাস্তবের যে অনুভূতি সেটা কিন্তু পাবো। এবং দেন কিন্তু তুমি ভয় পাবো না রাস্তায় গাড়ি নিয়ে বের হতে, কারণ তুমি মনে করছো যে না, আমি এই পরিবেশে কিন্তু এর আগে চালিয়েছি গাড়িটা। তো সেই ক্ষেত্রে ড্রাইভিং নির্দেশনা বা প্রশিক্ষণের ক্ষেত্রে কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটিটা ব্যাপক হারে ব্যবহার হয়। তারপরে সেনাবাহিনীর প্রশিক্ষণে কিভাবে অস্ত্র চালাতে হবে, এই সমস্ত প্রশিক্ষণ সেনাবাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে দেওয়া হয়। আর বিমান বাহিনীর প্রশিক্ষণ তো আরো ব্যাপক, কারণ এমনি ধরো মোটরসাইকেল চালানো বা সাইকেল চালানো বা গাড়ি চালানো স্বাভাবিকভাবে কিন্তু আমরা বসতে পারি, রাস্তায় বের হতে পারি, মানে প্র্যাকটিস করার জন্য। কিন্তু বিমানে যদি তুমি একজন এরকম যে কিছুই পারে না তাকে সরাসরি বসিয়ে দাও, তাহলে সে কি অ্যাক্সিডেন্ট করলে তাকে আর পাওয়া যাবে? পাওয়া যাবে না কিন্তু। তো এই জন্য কি হয়, বিমান বাহিনীর প্রশিক্ষণের ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটিটা ব্যাপক হারে ব্যবহার হয়। অর্থাৎ তারপরে তুমি প্যারাশুট থেকে নামবা, এই যে প্রশিক্ষণ নেওয়া, এটাও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে দেওয়া হয়। কারণ প্যারাশুট থেকে বাস্তবে অনেকেই অজ্ঞান হয়ে যাবে, ঠিক আছে, তুমি যদি প্রশিক্ষণ নিতে চাও অনেকে নিতেই চাবে না। কিন্তু তুমি যদি আস্তে আস্তে এই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু এক সময় এটা তোমার কাছে ইজি হয়ে যাবে। এই জন্য এই বিমান বাহিনীর প্রশিক্ষণে বিমান চালনা প্লাস প্যারাশুট থেকে নামা, এই প্রশিক্ষণগুলো কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে দেওয়া হয়ে থাকে। তারপরে নৌবাহিনীর প্রশিক্ষণ, তারপরে মহাশূন্য অভিযান, ইতিহাস ঐতিহ্য রক্ষা, তাহলে অনেক ভাবেই আমরা এই ভার্চুয়াল রিয়েলিটিটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তারপরে দেখো এর কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে। তো ভালো দিকগুলো কি, অর্থাৎ ইতিবাচক যে প্রভাব আছে সেই প্রভাবগুলো কি? শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে জটিল বিষয়গুলো ত্রিমাত্রিক চিত্রের মাধ্যমে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী করা যায়। তারপরে দেখো ঝুঁকিপূর্ণ উৎপাদন ব্যবস্থায় ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সহজ ও সরল করা সম্ভব। বাস্তবায়নের পূর্বে ভার্চুয়াল রিয়েলিটির সিমুলেশনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে খরচ কমানো যায়। এটা হচ্ছে ইতিবাচক দিক। আর নেতিবাচক দিক এখানে আছে, দেখো বাস্তবের স্বাদ পাওয়ায় কল্পনার রাজ্যে বিচরণ করতে পারে। এটা খেয়াল করছো? এটাই অসুবিধা কি বলতো, এই যে বাস্তবের স্বাদ পাওয়ায় কল্পনার রাজ্যে বিচরণ করতে পারে। কেউ যদি অল টাইম কল্পনার জগতে থাকে, ঠিক আছে, সে কিন্তু হঠাৎ করে যদি বাস্তবতায় ফিরে আসে, কল্পনায় যা করতেছে সেই বাস্তবেও যদি সেটা করে, তাহলে কিন্তু তাকে মানুষ অনেক সময় মানসিক রোগী বলে আখ্যায়িত করবে, তাই করবে না? এই জন্য বলছে যে বাস্তবের স্বাদ পাওয়ায় কল্পনার রাজ্যে বিচরণ করতে পারে। অর্থাৎ অল টাইম সে যদি ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে থাকে, তাহলে বাস্তবে কিন্তু তার একটা ইফেক্ট পড়বে তার আচরণের মধ্যে।
তো এটা একটা নেতিবাচক প্রভাব আর কি। তারপরে দেখো আরেকটা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওকে, আরেকটা আছে অসুবিধা, সেটা হচ্ছে এটা হচ্ছে ব্যয়বহুল। তাহলে এই তিনটা নেতিবাচক প্রভাব আছে। একটা হচ্ছে বাস্তবের স্বাদ পাওয়ায় কল্পনার রাজ্যে বিচরণ করতে পারে, সেকেন্ড হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর থার্ড হচ্ছে এই প্রযুক্তিটা অনেক ব্যয়বহুল। এই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এখন বলো তাহলে আমরা কি কি পড়লাম? পড়লাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি মূলত, তারপরে হচ্ছে এর মধ্যে কি কি ডিভাইস থাকে, 3 টাইপের ডিভাইস থাকে, আর এর উপাদান কি কি উপাদান দিয়ে এটা তৈরি, তারপরে ব্যবহার করলাম, তারপরে এর সুবিধা পড়লাম, আর একটা কি অসুবিধা পড়লাম। এখন বলো যা পড়লাম এখানে বুঝো না এরকম কোনো টপিকস আছে বা বিষয় আছে? কেউ কথা বলো একটু। স্যার বুঝেছি। আচ্ছা বুঝেছো, ঠিক আছে। তাহলে আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, তাহলে কি আমরা শেষ করবো এখানে? তাহলে তোমাদের কি নির্দেশনা থাকলো? প্রথম নির্দেশনা হচ্ছে যে এটা সবাইকে বলে দিবা যদি কেউ কোশ্চেন করে গ্রুপে। প্রথম নির্দেশনা হচ্ছে যদি কোনো তোমাদের অ্যাসাইনমেন্ট আসে, অর্থাৎ 6 উইকের অ্যাসাইনমেন্ট আসলে সেখানে আইসিটি অ্যাসাইনমেন্ট থাকবে। সেই অ্যাসাইনমেন্ট যদি প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়ে থাকে, যদি ওটা না পড়ানো হয় তাহলে আমি সেটা পড়াবো। আর ওইটার টপ পেজটা বা কভার পেজটা হবে আমি যেটা দিয়েছি সেটা। বিষয়টা ক্লিয়ার সবাই? স্যার অ্যাসাইনমেন্টের কভার পেজ কি হবে? অ্যাসাইনমেন্টেরই তো কভার পেজ দিলাম আমি, অ্যাসাইনমেন্টেরই কভার পেজ দিলাম তোমাদের এই যে এতক্ষণ। স্যার আমরা যদি হাতে লিখি যে নাম, রোল, শাখা এগুলা না যদি না লিখে না না, এগুলো নরমালি দেই, এগুলো ভুল হয় তোমাদের। নরমালি না, এই অ্যাসাইনমেন্টের এই টপ পেজটা দিবা তোমরা। আমি তো দিয়ে দিলাম, আমি ডিজাইন করে দিয়েছি তো তোমাদের, বুঝতে পারো না হ্যাঁ তোমরা? স্যার আবার যেতে হ্যাঁ, হবে না, এই যে আবার প্রিন্ট প্রিন্ট করা স্যার করতে যদি যেতে ছবি গ্রুপে তাহলে ভালো হতো। গ্রুপেই তো দিয়েছি, দিয়ে দিবেনি। আমি যে ইমেল করে দিয়েছি ওটা গ্রুপে দিয়ে দিবেন। তোমরা কি স্যার ছবি? আমি দিয়েছি গ্রুপে। ও দিয়ে দিছো না, ভেরি গুড, ঠিক আছে। ওকে তাহলে এখানে শেষ। আচ্ছা তাহলে স্যার আজকে আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন তো এখনো পাবলিশ করা হয়নি, না না আমাদের তো আসবে। বৃহস্পতিবার জমা দিতে হবে না স্যার? হ্যাঁ বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার যদি তার আগে যদি অ্যাসাইনমেন্ট না দেয় তাহলে তো জমা দিবা কিভাবে? দিবে সম্ভবত সোমবারের মধ্যে দিয়ে দিবে, রবি সোম। যদি সোমবারে দিয়ে দেয় বৃহস্পতিবারে দিয়ে দিবা জমা। স্যার তাহলে তো খুব কম সময় পাই আমরা হাতের মধ্যে এগুলো রেডি লিখে করতে। শেষ করা যায় না, যেদিন এখানে জমা দিই ওই দিন সকাল পর্যন্ত আমাদের লেখা লাগে। এখন কি করবা বলো যদি না দিয়ে থাকে? এখন না তোমাদের দুইটা তো আগে অনেকগুলা করেছো তো এই জন্য একটু সমস্যা হয়েছে। সপ্তাহে তো দুইটা তাই না, 7 দিনে দুইটা লিখবা, কিন্তু 7 দিন সময় পাওয়া যাচ্ছে না তাই তো? সেটাই তো স্যার, সোমবার বা মঙ্গলবার দিন যদি দেয় অনেক তাহলে থাকে। আচ্ছা তোমরা কি 2 দিন সময় পাওয়া যায়। ফিফথ উইকের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? জি জি স্যার। স্যার। জি স্যার। ও আচ্ছা, তাহলে তো তোমরা ভালো অ্যাডভান্স আছো। ফিফথ উইকেরটাই তো। হ্যাঁ বলো। তোমার সাউন্ডটা। সিক্স উইকেটটাও তো এই বৃহস্পতিবারই নিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 6 তো এখনো প্রকাশ হয়নি, পাবলিশড হয়নি তো, বুঝতে পেরেছো? স্যার বুঝবো কিভাবে টিচার্সদের কাছ থেকে? এটা তো তোমার ওই যে ওয়েবসাইটে তোমরা মাঝে মাঝে ঢুকবা, বা হলে আমি তোমাদের গ্রুপেও দিয়ে দিব আর কি, আমার আইসিটি তে যেহেতু থাকবে আমি গ্রুপেও পাবলিশ করবো আর কি, ঠিক আছে? ঠিক আছে ওকে তাহলে স্যার। ভালো থেকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ। স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।